রনি, তোর সাথে একটু কথা ছিল রে। রনি সকালে নাস্তা শেষ করতেই মা তাকে ডাকে। ইতোমধ্যে রিয়াজুল হক ডিউটিতে চলে গেছেন। মেহু নাস্তা করে রুমে চলে গেছে আর রিমি টেবিল গোছাচ্ছে। হ্যাঁ বলো আম্মু। আসলে কি বলবো, মেহুর ব্যাপারে আর কি। ও বুঝেছি, ওর চুপচাপ থাকা নিয়ে কথা বলবে তো। আমার কেমন যেন লাগছে। ভর্তি তো করেছিস কম্বাইন্ড কলেজে, তার উপর এই বয়সেই ফোন দিয়ে দিল তোর বাবা। কোনো ছেলের পাল্লায় পড়লো নাকি? ভয় লাগে তো। তেমন কিছুই না, আমি ওর সাথে কথা বলেছি। কিছু জিনিস নিয়ে হয়তো আপসেট ছিল, ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আর সামনে তো পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত আর কি। তাহলে বলি শোন, পাশের বাড়ির ভাবি এসে সেদিন একটা প্রস্তাব দিয়ে গেল মেহুর জন্য। আবার এসব নিয়ে পড়লে, মেহু কত ছোট দেখেছো। আরো বড় হোক, পরে বিয়ে নিয়ে ভাবলে চলবে। ততদিনে তোমার মেয়ের জামাইও প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানে মানে তোমার মেয়ে যার ভাগ্যে আছে তারও তো বিয়ে হয়নি এখনো, হয়তো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সেটাই বললাম আর কি। তোরা আমার টেনশন বুঝিসই না রনি। বাসায় যুবতী মেয়ে থাকলে কত চিন্তা লাগে। আম্মু, আমি আছি তো। আমার বোন কোনো অন্যায় করতে পারে না। তার উপর আমার অনেক বিশ্বাস আছে, আমি সঠিক সময়ে সঠিক পাত্রের ব্যবস্থা করে দেব। তোর তো নিজেরই কত কাজ পড়ে আছে, এজন্যই তোকে এসব জানাতে চাইনি। কিন্তু না জানিয়েও তো পারলাম না, টেনশন হয়। হ্যাঁ, এখন টেনশন করে আবার অসুস্থ হয়ে পড়ো। আমি যতই কাজ করি বাসার খবরও আমার কাছে থাকে। তোমাকে এত ভাবতে হবে না। দেখো, যা ভালো মনে করো তাই করো। আমি আর এসব নিয়ে ভাববো না। শুধু উল্টাপাল্টা করে দুইটাকে ধরে আচ্ছা মতো পিটাবো, তখন পালিয়েও বাঁচবি না। রনি হো হো করে হেসে ফেলে, হাসতে হাসতেই মাকে জড়িয়ে ধরে। মাও মৃদু ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। রিমি একটু দূরে দাঁড়িয়ে থেকে মা আর ছেলের এত সুন্দর কাহিনী উপভোগ করতে থাকে। একসময় এসব দৃশ্য দেখলে তার অনেক আফসোস হতো। বারবার মনে হতো কেন সে এসব সুখ পেল না। বাবা মায়ের আদর কম বয়সে হারিয়ে ফেলল, তারপর শুধু কষ্টের সম্মুখীনই হয়েছে। কিন্তু এখন আর সেসব মনে হয় না, কারণ সেসব দুঃখের বিনিময়ে সে আজ এত সুখের ছোঁয়া পাচ্ছে। বাবা মায়ের মতোই শ্বশুর শাশুড়ি পেয়েছে, পেয়েছে বোনের মতো ননদ। শুধু ভাইয়ের অভাব রয়ে গেল। বিনিময়ে স্বামীর অগাধ ভালোবাসা পেয়েছে। সে তো এখানেই পরিপূর্ণ। এখন আর অতীতের কথা স্মরণ হওয়ার সুযোগই থাকে না। দোস্ত, এই পাগলের কাছে তোর বোনকে বিয়ে দিস না, সংসার করতে পারবে না পিচ্ছিটা। হিমেলের বাচ্চা, তোর চরকায় তেল দে। আমার বিষয়ে নাক গলাবি না, এমনিতেই আগুন আছে, আবার সেখানে ঘি ঢালছিস তুই। রনি তাদের দুজনের কাহিনী দেখে মুখ টিপে হাসে। এসে থেকেই সাজিদ ঘ্যান ঘ্যান করছে, আর হিমেলও সেই সাথে পেঁচাল পাচ্ছে। চুপ কর তোরা। সাজিদ, আবার কি হয়েছে? দোস্ত, কালকে সারা রাত মেয়েটা আমাকে ফোন করে জ্বালিয়ে মারছে। একটা নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বারে ফোন দেয়। কি করব আমি? কিছু একটা বল। তোর এমন অবস্থা দেখতে হবে আমি কল্পনাও করিনি। তুই তো বুদ্ধিমান ছেলে, নিজে কেন সিদ্ধান্ত নিতে পারছিস না? জানি না, আমি হয়তো পাগল হয়ে গেছি। কি করব বল? এত চাপে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। একটা কিছু সঠিকভাবে ভাবতে পারছি না। বাসা ছাড়তেও পারছি না। তোর ফ্ল্যাটটা থাকলে সেখানে উঠতাম, তারও সুযোগ নেই এখন। বিকুল সাজিদ, একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা কর। এটা তো ভবিষ্যতের বিষয়, যা করার তোকেই সিদ্ধান্ত নিয়ে করতে হবে। সাজিদ এবার করুণ সুরে বলে, রনি, হিমেল, তোর আমার পাশে আছিস তো? রনি, তোর বোনকে আমার কাছে দিবি বল। একবার আমায় নিশ্চয়তা দে। আমি মেহুকে না পেলে পাগল হয়ে যাব। তোরা জানিস না, সেই কবে থেকে আমি মেহুকে নিজের করার জন্য বসে আছি। এতদিন নিশ্চুপ ছিলাম, কিন্তু এখন আমার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। একবার নিশ্চয়তা দে আমায়। হিমেল সাজিদের কাঁধে হাত রেখে বলে, আরে এত টেনশনের কি আছে? রনি তোর কথা শুনবে, মেহু তোরই হবে। কিরে রনি, বল না। রনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একবারে সরাসরি বলি তবে। তোকে আমি একদম নিশ্চয়তা দিতে পারবো না, তবে তুই যদি যোগ্য হয়ে আসিস তবে আমি আটকাবো না। কেউই বাধা দেবে না তখন। সাজিদ বুঝতে পেরে শান্ত হয়ে বলে, আমি তোর সাথে ব্যবসায় যোগ দিতে চেয়েছিলাম, তবে কি সেটা পারবো না? আমি তো তোকে জোর করিনি। এটা একান্তই আমার সিদ্ধান্ত ছিল। এখানে অনেক উত্থান পতন ঘটবে, অনেকবার লসও হতে পারে। তখন তোর মন ভাঙার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার মতে তোর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত। তুই একা পারবি সব? আমরা থাকলে তো সুবিধা হতো। তোরা নেই কে বললো? সিদ্ধান্ত তো তোদের সাথেই নেব, তবে তোর আলাদা পরিচয় গড়ে নেওয়া উচিত। হিমেলকেও আমি জোর করছি না। হিমেল যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবেই চলবে। পাশ থেকে হিমেল বলে, আমার আপাতত কোনো টেনশন নেই। আমাদের কাবিন হয়ে গেলেও একই বাড়িতে থাকছি, সব আগের মতোই রয়েছে। মোনার চাকরির ইচ্ছা হলে অ্যাপ্লাই করতে পারে, তবে আমি তোর সাথে এই ব্যবসায় যোগ দেব, ভালো এক্সপিরিয়েন্স হবে। তাহলে তো ভালোই। সাজিদ, তবে চাকরির অ্যাপ্লাই কর। ভাগ্য গুণে লটারি লাগলে তোকে স্বাগতম, নয়তো মেহুকে। এভাবে সাজিদকে খেপিয়ে দুই বন্ধু মজা করতে থাকে। রনি ভাবতে থাকে কিভাবে তার বন্ধু তারই ছোট বোনের মোহে আটকে পড়ল। তাদের বন্ধুত্বের সূচনা ঘটে ভার্সিটিতে ওঠার পর থেকে। বছর খানিকের মাঝে রনি ফ্ল্যাটে উঠলে বন্ধুদের যাতায়াত শুরু হয়। তখন মেহুও মাঝে মাঝে মায়ের সাথে ভাইয়ের ফ্ল্যাটে যেত। এমনই একদিন মেহুর সাথে সাজিদের দেখা হয়। প্রথম দেখায় চঞ্চল মেহু সাজিদের দৃষ্টি আকর্ষণ করে। সাজিদ যেহেতু স্বল্পভাষী, তাই কথাবার্তাও মেপে মেপে বলতো। তখন তাদের কথার মাঝে প্রায় মেহুর কথা তুলতো। কিসে পড়ে, বয়স কেমন, বিভিন্ন কথায় মেহুর কথা তুললে রনির সন্দেহ হয়।
এমনিতেই বোনের বিষয়ে রনি বেশ পজিটিভ, তার উপর বন্ধুর নজর বোনের উপর পড়েছে। বুঝতে পেরে সরাসরি সাজিদের সাথে কথা বলে। মেহু তখন নিতান্তই ছোট্ট মেয়ে। সাজিদকে সব বলতেই সাজিদ বুঝতে পারে রনির টেনশনের বিষয়টা, যে কেউই বোনকে নিয়ে এমন টেনশনে থাকবে। তাই সাজিদ তখন কথা দিয়েছিল মেহু বড় না হওয়া পর্যন্ত কখনোই এসব নিয়ে কথা তুলবে না, মেহুকে বুঝতেও দেবে না তার ভালোবাসার কথা। আর সাজিদ তার কথাও রেখেছে। মেহু এতদিনে বুঝতেও পারেনি সাজিদ কখন থেকে তাকে ভালোবাসে। ফোনে অ্যাড থাকলে কখনো মেসেজ দেয়নি, দেখা হলেও সামান্য কথা ছাড়া বাড়তি কথা বলেনি, উল্টো গম্ভীর থেকেছে বেশি। যে ব্যক্তি ছোট্ট মেয়ের প্রেমে পড়তে পারে সে কি লেভেলের পাগল তার ধারণা রনির আছে। হয়তো রনির বোন বলেই সে নিজেকে সামলে রেখেছে এতদিন, কিন্তু এবার ফ্যাসাতে পড়ে পাগলামি শুরু করেছে। এখন দেখা যাক কতদিন থামিয়ে রাখা যায়। ততদিনে মেহু আরেকটু বড় হোক। মেহু পড়াশোনায় দেখতে বড় হলেও মনের দিক থেকে এখনো বাচ্চাই আছে। তাই তার জন্য তেমন একজনকেই দরকার যে তাকে এভাবে একসেপ্ট করে সুখে রাখতে পারবে। আর সাজিদকেই সেই বেস্ট পার্সন বলে রনির মনে হয়। রনি বাড়ির সামনে আসতেই দেখে মেহু বারান্দায় বই হাতে বসে আছে। আদৌ পড়ছে কিনা কে জানে। রনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেহুর ভাবভঙ্গি পরখ করতে থাকে। মেহুর মনে হতে থাকে কেউ হয়তো তাকে দেখছে। মেয়েরা নাকি এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারে। সামনের বিল্ডিংগুলোর দিকে উকিঝুঁকি দিয়ে হঠাৎ নিচে তাকাতেই ভাইকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সাথে সাথেই একটা মিষ্টি হাসি দিয়ে ভাইয়ের দিকে হাত নাড়ায়, তারপরেই ঘরের দিকে দৌড় দেয়। রনি ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে যায়, কারণ মেহু এখন দৌড়ে তার কাছেই আসবে। সকালে বলে দিয়েছিল যাতে তাকে কিছু এনে খাওয়ায়। সেই কিছুর কথা ভাবতে গিয়ে রনি বেশ পরিমাণে ফুচকা নিয়ে এসেছে, কারণ এটা রিমিরও পছন্দ আর মাও বেশ মজা করেই খায়। যেহেতু বাবা এখন বাসায় নেই তাই মেহু ফুচকা নিয়ে সোজা মায়ের রুমে গিয়ে সবকিছুর আসর বসায়। তারপর রিমি রনিকে ডেকে সবাই মজা করে গল্প করতে করতে খাওয়া দাওয়া সারে। কথার মাঝে একসময় সামিনা বেগম বলেন, অনেকদিন তো হলো গ্রামে যাওয়া হয় না, ওদের পরীক্ষার পর গেলে কেমন হয় রে রনি? তোর বাবা হ্যাঁ না কিছুই বলল না। মা যাওয়ার আগে বারবার যেতে বলেছে। আমি মাত্র একটা কাজে ঢুকেছি, এই সময় ঘোরাঘুরি করা ঠিক হবে না, তোমরা যেতে পারো, আমি এখানে থেকে যাব না হয়। ঘোরাঘুরির কথা শুনে মেহু আনন্দে লাফিয়ে ওঠে। তার তো এসব বরাবরই পছন্দ, কিন্তু ভাই না গেলে মাও বেঁকে বসবে। তাই বলে, এখনো তো কিছুই শুরু করনি, আগে ঘুরে আসলেই তো হয়, পরে কাজে নেমো। হ্যাঁ, ঘোরার কথা শুনে ফেলেছিস না, মাথায় তো ঢুকে গেছে। এখন পড়াশোনা চাঙ্গে তুলে বসে থাক। মুখ ভেঙচি কেটে মেহু বলে, এটা কি একবারও বলেছি নাকি? তুই কখন কি ভাবতে পারিস সব জানা আছে আমার। ছোট থেকে এক প্রকার আমি বড় করেছি তোকে। মেহু একটু শুকনো ঢোক গেলে, তবে কি সেদিন ভাইয়া সব বুঝে গেছে? তাহলে তো সাজিদ ভাইয়ার কথাও বুঝে ফেলবে। তবে রনি পরে আর এসব নিয়ে কিছুই না বলায় সে একটু স্বস্তি পায়। দেখতে দেখতে রিমি মেহুর এক্সাম চলে আসে। পরীক্ষার কয়েকদিন রনি দিয়ে আসবে। রিমি মেহের দুজনেই অনেক নার্ভাস হয়ে বসে আছে। প্রস্তুতি যেমনই হোক, এখন নার্ভাসের ঠেলায় সব ভুলে যাবে আরো। রনি নিজেও ইন্টার পর্যন্ত পরীক্ষার আগে এমন নার্ভাস হয়ে পড়তো, পরে অনার্সে উঠলে এমনি আর হয়নি। এখন ছোট বোনটা না হয় তার মতো হয়েছে, বউটাও কিভাবে এমন হলো? রনি দুজনকে পাশাপাশি বসিয়ে ভালোভাবে সব বোঝায়, রিল্যাক্স থাকতে বলে, বেশি বেশি দোয়া দরুদ পড়তে বলে, তাহলে আর এমন ভয় লাগবে না। তারপর বাবা মার থেকে দোয়া চেয়ে তাদের নিয়ে রনি বেরিয়ে যায়। প্রথম পরীক্ষা বলে সে আর ফেরত আসেনি। পরীক্ষা সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করেছে কিছুক্ষণ। এইসব পরীক্ষা কেন্দ্রের বাইরে গার্ডিয়ানদের পরিবর্তে ছেলে পোলাপানি বেশি থাকে। না জানি সবাই ভাববে রনিও এমনই একজন, তাই সে দূরত্ব রেখে অনেকটা দূরে অপেক্ষা করছিল। অবশেষে 3 ঘন্টা সময় পরে পরীক্ষার্থীদের একে একে বেরোতে দেখা যায়। রনি দেখেই কেন্দ্রের দিকে এগিয়ে আসে, নয়তো খুঁজে না পেলে উল্টাপাল্টা ঘুরবে দুইজন। কিছুটা সময় পরে খুঁজে পায় দুজনকে। দূর থেকেই দেখে দুইজন হাতে হাত ধরে এদিক ওদিক উকিঝুঁকি পাচ্ছে। রনির বেশ হাসি পায়। কেউ তাদের দেখে বলতেই পারবে না তারা ননদ ভাবি। রনি মুস্কি হেসে তাদের দিকে এগিয়ে যায়। সবার প্রথম রিমির চোখে রনি ধরা পড়ে। রিমি সেদিকে মেহুকে ইশারা করলে মেহু খুশিতে দৌড়ে ভাইকে জড়িয়ে ধরে। বলতে থাকে পরীক্ষা কেমন হয়েছে, কিভাবে লিখলো সব। রনি হালকা করে বোনের কপালে চুমু দিয়ে দুজনকে দুহাত ধরে গাড়ির দিকে এগিয়ে আসে। দুজনের পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। গাড়ির সামনে আসতেই মেহু আগে উঠে বসে। রনি একটু আড়াল করে রিমির কপালেও চুমু দেয়। রিমিও খুশি হয়ে যায়। তারপর তারা গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে ওদের সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। রনিও ওদের প্রতিদিন নিয়ে গিয়েছিল, তবে কখনো কাজে ব্যস্ত হয়ে পড়লে আসার সময় গাড়ি করে চলে এসেছে। পরীক্ষা দুজনের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দুজনেই আশাবাদী, বাকিটা রেজাল্টের উপর নির্ভর করছে। শেষ পরীক্ষার দিন মেহু খুশিতে বলে, উফ কি যে খুশি লাগছে আমার, এখন শান্তিতে ঘুমাবো শুধু। পাশ থেকে রনি টিটকারি করে বলে, আসিতেছে শুভ দিন, কিন্তু রেজাল্টের আশায় তোর অবস্থা হবে শুকিয়ে কঠিন। ব্যাস, মেহু খেপে গেল। ভাইকে এলো পাথারি মেরে বলে, তোর মতো খারাপ ভাই আর একটাও নেই, দিলি তো ভয় ঢুকিয়ে। পরীক্ষা দিয়ে আসতে পারলাম না, রেজাল্টের টেনশন ঢুকিয়ে দিলি। রিমির নিজেরও একটু ভয় ভয় করলেও তাদের কাহিনী দেখে নিজেও হেসে ফেলে। মেহুকে খেপিয়ে দিয়ে রনিও খুশি। এখন বাকিটা সময় সবাই আনন্দ করবে আর মেহু রাগে গজগজ করবে, এতেই পরম তৃপ্তি।
হঠাৎ মেহুর মনে পড়ে সাজিদকে তাকে গুড লাক জানানোর কথা। প্রথম পরীক্ষার আগের রাতে স্টোরিতে লিখেছিল, গুড লাক ফর ইয়োর এক্সাম, ভালো করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিয়ে হাজির হও। এই ছোট্ট মেসেজটাই মেহুর মন ভালো করার জন্য যথেষ্ট ছিল। তার ধারণা সাজিদও তার মতো পদ্ধতি অবলম্বন করেছে, সবাইকে হাইড করে তাকে গুড লাক জানিয়েছে। পরে কখনো দেখা হলে না হয় এ বিষয়ে জেনে নেবে। প্রিয় গল্পপ্রেমীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নেই। 2 দিন থেকে মায়েরানী গল্পটি দিতে পারছি না। ইউটিউবের কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এবং আমার কিছু চ্যানেল ডিলিট হয়ে গেছে। আপনারা কমেন্ট করছেন অনেকেই পার্ট দেখতে পারছেন না, মূলত চ্যানেলগুলো একটু সমস্যা হয়েছে। তবে হতাশ হবেন না, আমি আবার একসাথে সব পার্ট দেব। এই 2 দিন সমস্যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি আবার ফিরবো আগের মতো এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আপনাদের সাথেই থাকতে পারি সারা জীবন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এখনকার মতো আল্লাহ হাফেজ।